হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব WBHA টেস্ট পেপার 2024 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভিডিও পার্ট 1। সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের ভিডিও সিরিজ পার্ট 2, পৃষ্ঠা নম্বর D57 ABC এর দাগ পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলোর উত্তর এখন সলভ করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে এর দাগে যেসব কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ কোশ্চেন, সেগুলো আলোচনা করছি। দেখো, এর দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর এমসিকিউ কোশ্চেন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয় অপশন এ 1620 খ্রিস্টাব্দে, বি 1624 খ্রিস্টাব্দে, সি 1622 খ্রিস্টাব্দে, ডি 1724 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1724 খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রকৃত আমলাতন্ত্র এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ লর্ড ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড ডালহৌসি। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। 3 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এজেন্সি প্রথা প্রবর্তন করে অপশন এ 1752 খ্রিস্টাব্দে, বি 1753 খ্রিস্টাব্দে, সি 1852 খ্রিস্টাব্দে, ডি 1853 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1753 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এজেন্সি প্রথা প্রবর্তন করে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে অপশন এ সিরাজগঞ্জে, বি বালিতে, সি হলদিয়াতে, ডি রিষড়াতে। অপশন ডি রাইট অ্যান্সার, রিষড়াতে। 5 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? অপশন এ দাদাভাই নওরোজি, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি যদুনাথ সরকার, ডি রজনীপাম দত্ত। অপশন এ রাইট অ্যান্সার, দাদাভাই নওরোজি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক দাদাভাই নওরোজি। 6 নম্বর কোশ্চেন, তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় অপশন এ 1857 খ্রিস্টাব্দে, বি 1858 খ্রিস্টাব্দে, সি 1859 খ্রিস্টাব্দে, ডি 1860 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1858 খ্রিস্টাব্দে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। 7 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন অপশন এ মুর্শিদ কুলি খাঁ, বি আলীবর্দী খাঁ, সি সুজাউদ্দিন, ডি সিরাজউদ্দৌলা। অপশন এ রাইট অ্যান্সার, মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। 8 নম্বর কোশ্চেন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে? অপশন এ ম্যাকাও, বি সাংহাই, সি ক্যান্টন, ডি নানকিং। অপশন সি রাইট অ্যান্সার, ক্যান্টন। তাহলে এর দাগে যে সমস্ত এমসিকিউ ছিল সেগুলো আলোচনা করলাম। এবার বি এর দাগে দেখো, বি এর দাগে কোশ্চেনগুলো আলোচনা করছি। বি এর দাগে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। তো প্রথম 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে বিয়ের দাগে, ফারুকশিয়ারের ফরমান কি? বিয়ের দাগের 1 নম্বর কোশ্চেন ছিল ফারুকশিয়ারের ফরমান কি? অ্যান্সার, ফারুকশিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। 2 নম্বর কোশ্চেন, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
1757 সালের 9 ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগর চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন 3 নম্বর, অন্ধকূপ হত্যা ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি? অ্যান্সার, ইংরেজ কর্মচারী হলওয়ের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। পরদিন সকালের মধ্যে তাদের 123 জন মারা গিয়েছিল। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? অ্যান্সার, বাংলাতে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? অ্যান্সার, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশি যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশি যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে এই ইংরেজদের অর্থ আত্মসাৎকেই পলাশির লুণ্ঠন বলা হয়। নেক্সট প্রশ্ন 6 নম্বর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী? অ্যান্সার, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ভারতের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর, এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। 2 নম্বর, ভারতীয়দের শিক্ষা অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারকে বা সরকারের একথা স্বীকৃত হয় যে দেরিতে হলেও কোম্পানি সরকারকে জনশিক্ষার দায়িত্ব নিতে হবে। বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সূচনা হয়। তো এই দুটো ছিল সনদ আইনের গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? অ্যান্সার, 1765 খ্রিস্টাব্দে বার্ষিক 26 লক্ষ টাকা কর এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দানের বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 8 নম্বর প্রশ্ন, কে কবে বাংলায় দ্বৈত শাসনের সূচনা করেন? রবার্ট ক্লাইভ 1765 সালে বাংলায় দ্বৈত শাসনের ব্যবস্থা সূচনা বা প্রবর্তন করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, কে কবে বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল? ওয়ারেন হেস্টিংস 1772 সালে 13 আগস্ট বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। এর উদ্দেশ্য তোমরা জানলে লিখে কমেন্ট করে জানাও। এর উদ্দেশ্য কেউ যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। 10 নম্বর কোশ্চেন, কবে কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? অ্যান্সার, 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধিটি হয়েছিল রঞ্জিত সিংহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 11 নম্বর প্রশ্ন, কে কবে ভারতে প্রথম গভর্নর জেনারেল হন? অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালে প্রথম ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত হন। 12 নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা কবে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এর প্রধান বিচারপতি কে ছিলেন?
অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এর প্রথম বা প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 13 নম্বর কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কবে? অ্যান্সার, কোম্পানির ভারত শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রবর্তনের লক্ষ্যে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হয়। 14 নম্বর কোশ্চেন, সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রবর্তিত হয়? অ্যান্সার, 1853 সালে সর্বশেষ চার্টার আইন বা সনদ প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর, কর্নওয়ালিস কোর্ট কি? অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোর্ট বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। 16 নম্বর কোশ্চিন, আমিনি কমিশন কি? অ্যান্সার, 1772 খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্তের ব্যর্থতার পর 1776 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের লক্ষ্যে একটি কমিশন গঠন করেন। এই কমিশন আমিনি কমিশন নামে পরিচিত। 17 নম্বর কোশ্চিন, সূর্যাস্ত আইন সানসেট ল কি? চিরস্থায়ী বন্দোবস্তের 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ শর্ত অনুযায়ী বছরের নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে সেই জমিদারি বাজেয়াপ্ত করা হতো। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। 18 নম্বর কোশ্চিন, কোন ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় জমিদাররা জমির উপর মালিকানার সত্ত্ব পেয়েছিল? অ্যান্সার, চিরস্থায়ী বন্দোবস্ত। 19 নম্বর কোশ্চিন, গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত উল্লেখ করো। গ্যারান্টি ব্যবস্থার দুটি শর্ত হলো, 1 নম্বর, সরকার কোম্পানিগুলিকে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে। 2 নম্বর, কোম্পানিগুলি বিনিয়োগ করা মূলধনের উপর বার্ষিক 5% হারের সুদ দেবে। 20 নম্বর কোশ্চিন, ভারতে রেলপথের সূচনা হয় কবে? ভারতীয় রেলের জনক বলা হয় কাকে? অ্যান্সার, ভারতে সর্বপ্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত। ভারতীয় রেলের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 21 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? অ্যান্সার, চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। 1757 সাল থেকে 1842 সাল পর্যন্ত এই বন্দর ছিল বিদেশি বণিকদের কাছে একমাত্র উন্মুক্ত বন্দর, কারণ 1759 সালে চীনা আদালত একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তাকেই ক্যান্টন বাণিজ্য বলা হয় বা সেটি ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রুদ্ধদ্বার নীতি কি? ক্যান্টন বাণিজ্যের অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল। বাণিজ্য কুঠিতে মহিলা দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 23 নম্বর কোশ্চিন, কো হং কাদের বলা হতো? অ্যান্সার, 1839 থেকে 1842 সালে প্রথম আফিম যুদ্ধের আগে শতাব্দীতে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্য সম্পর্ক একচেটিয়াভাবে কো হং এর মাধ্যমে সংগঠিত হয়েছিল। ক্যান্টন বাণিজ্যের মূল নিয়ন্ত্রণ কো হং গোষ্ঠীর অধীনে থাকায় তারা ক্রমশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কো হং তৈরিকারী চীনা বণিকরাই ছিলেন এক ধরনের বিদেশি ব্যবসায়ী।
24 নম্বর প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 25 নম্বর প্রশ্ন, কবে কে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন? এর উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে অনেকেরই সুবিধা হবে। 26 নম্বর কোশ্চেন দেখো, বক্সার প্রোটোকল কি? অ্যান্সার, বক্সার বিদ্রোহ দমনের পর 11টি সাম্রাজ্যবাদী শক্তি 1901 খ্রিস্টাব্দে চীনের উপর যে কঠোর সত্য সম্বলিত চুক্তি চাপিয়ে দেয় তা বক্সার প্রোটোকল নামে পরিচিত। বিয়ের দাগে যেসব কোশ্চেনগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। এবার সি নম্বর দাগে যেসব কোশ্চেন আছে সেগুলো আলোচনা করছি। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 8। 1 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল, ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। সি এর দাগের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, অবশিল্পায়ন শব্দটি হলো শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে ভারতীয় কুটির শিল্প ও হস্তশিল্পের ক্রমাবনতি দেখা যায়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। এর ফলে ইংল্যান্ডে উৎপাদিত পণ্য ভারতের বাজার ভরে যায় এবং এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হয়ে যায়। ভারতীয় শিল্পের এই অবক্ষয় অবশিল্পায়ন নামে পরিচিত। ভূমিকা মতন এটা লিখবে, লেখার পর নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট করবে অবশিল্পায়নের কারণ ও ফলাফল। অবশিল্পায়নের কারণ ও ফলাফল পয়েন্ট করে তোমরা এগুলো লিখবে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, অবশিল্পায়নের শিল্প বাণিজ্য ধ্বংসের ফল ছিল সুদূর প্রসারী। এভাবে এই প্যারাটাও লিখবে। পরের পয়েন্ট করবে ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব। ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব এই পয়েন্ট করবে। করার পরে 1 নম্বর 2 নম্বর করে লিখবে। 1 নম্বর পয়েন্ট দেবে কুটির শিল্প ধ্বংস সাধন, 2 নম্বর পয়েন্ট করবে হস্তশিল্পের ধ্বংস সাধন, 3 নম্বর পয়েন্ট দেবে বেকারত্ব বৃদ্ধি, 4 নম্বর পয়েন্ট করবে শহরের শ্রীহীনতা, 5 নম্বর পয়েন্ট করবে বিদেশি পণ্য আমদানিকারী দেশে রূপান্তর। সি এর দাগেরই 2 নম্বর কোশ্চিন দেখো, 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো। এর ফল কি হয়েছিল? প্রথমে পয়েন্ট লিখবে দেওয়ানি লাভের পটভূমি। এই পয়েন্ট করে তোমরা এই প্যারাটুকু লিখে লিখবে। দেওয়ানি লাভের পটভূমি এটা পয়েন্ট করবে। পয়েন্ট করে এতখানি তোমরা লিখবে। লেখার পর আরও নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর পয়েন্ট করবে ওর সঙ্গে চলছে পয়েন্ট দ্বৈত শাসনের সূচনা। 4 নম্বর পয়েন্ট করবে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে সুতরাং, সুতরাং থেকে আবার লিখতে শুরু করবে। একদম মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে পড়ে এতখানি পর্যন্ত লিখবে। সি নম্বর দাগের 3 নম্বর কোশ্চিন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর ফল কি হয়েছিল? ভূমিকা দিয়ে লিখবে। তারপর পয়েন্ট করবে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রভাব ও ফলাফল। এর মধ্যে 1-2 নম্বর করে পয়েন্ট করবে। 1 নম্বর পয়েন্ট দেবে গ্রামীণ অর্থনীতিতে ভাঙ্গন, 2 নম্বর পয়েন্ট করবে
বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বা বাজেট তৈরি। 3 নম্বর পয়েন্ট করে লিখবে মধ্যস্বত্বভোগীদের উদ্ভব। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নতুন শ্রেণীর জমিদারের আগমন। পরের কোশ্চিন 4 নম্বর, ভারতে ইংরেজ কোম্পানি আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে কি জানো? ভূমিকা দিয়ে লিখতে শুরু করবে। তারপর পয়েন্ট করবে আমলাতন্ত্রের বিকাশ। এখানে সাব পয়েন্ট থাকবে ABC করে। তারপরে পয়েন্ট করবে 3 নম্বর, মানে নেক্সট পয়েন্ট হবে প্রশিক্ষণ কলেজ। প্রশিক্ষণ কলেজ পয়েন্ট করে এতখানি লিখবে। তারপরে আবার পয়েন্ট করবে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। আরেকটা পয়েন্ট করবে সেখানে ভারতীয়দের প্রতি বঞ্চনা। তারপর লাস্টে উপসংহার লিখবে। তাহলে ওই কোশ্চিনটা কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বর সি এর দাগের 4 নম্বর কোশ্চিনটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। সি এর দাগের 5 নম্বর কোশ্চিন, ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ কী ছিল? ভূমিকা দিয়ে লিখতে তোমরা শুরু করবে। তারপরে পয়েন্ট করবে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য। এখানে 1 2 3 এইভাবে চলবে। 1 নম্বর পয়েন্ট করবে এখানে চীনা বণিক সম্প্রদায়ের উপর নিয়ন্ত্রণ। 2 নম্বর পয়েন্ট করবে কোংহো গোষ্ঠীর দুর্নীতি। 3 নম্বর পয়েন্ট করবে নির্দিষ্ট কুঠিতে ব্যবসার অধিকার। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ইংরেজ বণিকদের প্রাধান্য। আবার পরে পয়েন্ট করবে নতুন একটা ক্যান্টন বাণিজ্যের অবসান। এই পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে। তারপর প্যারা করে লিখবে ব্রিটিশ সরকার ক্যান্টন বাণিজ্যের শর্তাবলী ও নিয়ন্ত্রণ শিথিল করার জন্য চীন সরকারের সঙ্গে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত উন্মুক্ত করতে বাধ্য হয়েছিল। এতখানি লিখবে প্যারা করে, ওই পয়েন্টের মধ্যেই প্যারা করে লিখবে। সেই প্যারারই বাকি অংশটুকু এটাও লিখবে তোমরা, ওই প্যারারই বাকি অংশটুকু। তারপরে লাস্টে উপসংহার দেবে। উপসংহারটা এভাবে লিখবে যে 19বিংশ শতাব্দীর শুরু থেকে ব্রিটিশ বণিকগণ ভারত থেকে চোরাপথে চীনে আফিম রপ্তানি করতে শুরু করে। এর ফলে ক্যান্টন বাণিজ্যের চারিত্রিক গঠনের পরিবর্তন পরিলক্ষিত হয়। পরবর্তী সময় প্রথম আফিম যুদ্ধের পর চীনের বেশ কিছু বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে গেলে ধীরে ধীরে ক্যান্টন বাণিজ্যের পরিসমাপ্তি ঘটে।
সি এর দাগেরই 6 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফল কি হয়েছিল? ভূমিকা দিয়ে অ্যান্সার লিখতে শুরু করবে। তারপর পয়েন্ট করবে রেলপথ বানানোর উদ্দেশ্য। এই পয়েন্ট করে এভাবে তোমরা 1 2 3 4 করে লিখবে। রেলপথ বানানোর উদ্দেশ্য এভাবে 1 2 3 4 পয়েন্ট ওর সঙ্গে লিখবে। তারপর পয়েন্ট করবে অর্থনৈতিক উদ্দেশ্য। তারপরে পয়েন্ট করবে রাজনৈতিক উদ্দেশ্য। সামরিক উদ্দেশ্য আবার পয়েন্ট করবে, সেখানেও লিখবে। অর্থনৈতিক উদ্দেশ্য পয়েন্ট করবে, তারপর রাজনৈতিক উদ্দেশ্য পয়েন্ট হবে, তারপরে সামরিক উদ্দেশ্য, এখানে 3টাই পয়েন্ট করবে। পয়েন্ট করে সুন্দর করে লিখবে। তারপর পয়েন্ট করবে ভারতে রেলপথ, পয়েন্ট না প্যারা করে লিখবে, এটা ঠিক আছে। প্যারা করে লিখবে এভাবে যে ভারতে রেলপথ বিস্তারের ফলাফলের কিছু অকল্যাণকর দিকও ছিল। সমকালীন ভারতীয় চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা কিন্তু রেল ব্যবস্থাকে সুনজরে দেখেননি। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত লিখতে শুরু করবে। বেশি উপকার হতো, এখান থেকে একদম বেশি উপকার হতো, এটা গোটাই লিখবে। তারপরে ওটা ছিল 1 নম্বর, 2 নম্বর দিয়ে লিখবে এভাবে, তারপরে 3 নম্বর দিবে, তারপরে 4 নম্বর, এভাবেই লিখবে ওই প্যারা করে কিন্তু। হ্যাঁ, ওই প্যারার মধ্যেই ছিল 1 2 3 4। তোমরা যদি না লক্ষ্য করে দেখো তাহলে আমি আরেকবার ব্যাক যাচ্ছি। এই যে দেখো এখানে, এই যে প্যারার মধ্যেই এই যে 1 নম্বর, এই যে একেরই এবার ভাগ ছিল ক খ গ দিয়ে, এবার তোমরা লিখবে এখানে 2 নম্বর, 2 3 4 এভাবে চলছে, ঠিক আছে। অসুবিধা হলে ভিডিওকে তোমরা আগে নিয়েও দেখতে পারো। সি এর দাগে যেসব কোশ্চিনগুলো ছিল 8 মানের, তো সেগুলো আলোচনা করলাম। এই যে লাস্ট ছিল 6 নম্বর কোশ্চিন, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফলাফল কি হয়েছিল, এতক্ষণে আলোচনা করলাম। এদিন নেক্সট D58 পেজেরই বাকি কোশ্চিন MCQ এবং 1 2 3 দাগের কোশ্চিনগুলো আলোচনা করব, ঠিক আছে। ABC সব দাগের কোশ্চিনগুলো আলোচনা করব এদিন নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের ক্লাস ও নোটস একদম ফ্রিতে এখানে দেওয়া হয়। তো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। সকলেই ভালো থেকো।